স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন্দিশা। পশ্চিমা বিশ্বের উন্নয়ন ধারণা থেকে বেরিয়ে নিজের মতো ভিন্ন ধরনের নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে অংশ নিয়ে আহ্বান জানান তিনি মনে করেন বাংলাদেশ আসিয়ানের অংশ হওয়া উচিত। আগামী নির্বাচন এবং দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনাও বিশ্ব নেতাদের কাছে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিয়ে বুধবার ব্যস্ত সময় পার করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের একটি আলোচনা পর্বে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা কথা বলেন ভবিষ্যৎ নিয়ে। প্রশ্ন রাখেন, এতদিন ধরে উন্নয়ন ও সফলতার বিষয়গুলো কি একই হবে নাকি নিজের মতো পথ তৈরি করা হবে? আসিয়ান দেশসহ সকলের কাছে প্রশ্ন, কি ধরনের ভবিষ্যৎ আমরা আমাদের দেখতে চাই আঞ্চলিক অংশীদার হিসেবে? আমরা কি একই পথে চলব? উন্নয়ন ও সফলতার বিষয়গুলো কি একই হবে নাকি আমরা নিজেদের জন্য নিজের পথ তৈরি করব? প্রধান উপদেষ্টা বলেন, এতদিন পশ্চিমা বিশ্ব থেকে উন্নয়ন ও চিন্তা ধার নিয়ে চললেও এখন দরকার নতুন করে ভাবনা বা পরিকল্পনা করার। জোর দেন অর্থায়ন ব্যবস্থা সবার কাছে সহজলভ্য করতে ব্যাংকিং ব্যবস্থা নতুন করে গড়ে তোলার উপর। পশ্চিমা বিশ্ব থেকে উন্নয়ন ও বিভিন্ন ধরনের যেসব চিন্তা নিয়ে চলছি সেখানে নতুন করে ভাবনা বা পরিকল্পনা করা দরকার। ব্যাংকিং ব্যবস্থা নতুন করে ভাবা দরকার। এজন্য নতুন করে সব ভাবতে হবে, পরিকল্পনা করতে হবে, নয়তো আমরা আগের জায়গায় ফিরে যাব, যা ভবিষ্যৎ বিপর্যয় ডেকে আনবে। তিনি বলেন, আগামীর অগ্রগতি হবে ভিন্নভাবে, আর এর নেতৃত্ব দেবে তরুণরাই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আরেকটি সেশনে বিশ্ব নেতাদের কাছে আগামী নির্বাচন ও দেশ পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সহায়তা চান আওয়ামী লীগ সরকারের সময়ে পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। অবশেষে নুরুল হুদা কমিশনের করা একাদশ সংসদ নির্বাচনের দুর্নীতি খুঁজতে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানের আওতায় আসছেন ওই নির্বাচনে জড়িত সিসি, ইসি সচিব, পুলিশ, র্যাব সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। দুদক বলছে, ওই নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের গুরুতর তথ্য রয়েছে তাদের হাতে। দেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে তার দু একটি বাদে প্রায় সবগুলো নির্বাচন ছিল বিতর্কিত। ফলে বারবার প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে। অথচ সাংবিধানিকভাবে ক্ষমতা থাকার পরও বেশিরভাগ কমিশনই পারেনি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে। স্বাধীন দেশে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিত ছিল 2018 সালের একাদশ সংসদ নির্বাচন। বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোও অভিযোগ করেছে নির্বাচনে দিনের ভোট হয়েছে রাতেই। ওই সময়ে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন KM নুরুল হুদা, আর কমিশনার ছিলেন রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত চৌধুরী। কমিশন সচিব ছিলেন হেলাল উদ্দিন আহমেদ। দুদকের কাছে অভিযোগ এসেছে নির্বাচন কমিশনের এইসব কর্তা, পুলিশ, র্যাব, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা মিলেমিশে দিনের ভোট সেরেছেন রাতেই। পকেট ভারী করে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে, তাই সিদ্ধান্ত হয়েছে অনুসন্ধানের। 2018 সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল এবং আমাদের কাছে এই অভিযোগটা এই 2018 সালের নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কারা আসছেন এই অনুসন্ধানের আওতায়? প্রশ্নের উত্তরে দুদকের মহাপরিচালক জানালেন, নির্বাচন সংশ্লিষ্টরা। এখানে র্যাব আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন, সেই সময় যারা নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন তাদের সকলে, যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলেই এর আওতায় আসবেন। নির্বাচনকে যারা বিতর্কিত করেছেন তাদের বিচারের দাবি তুলেছেন সুজন সম্পাদক। 2018 সালের নির্বাচনটা অনেক রকম অনিয়ম হয়েছে। মধ্যরাতের ভোট থেকে আরম্ভ করে বহু রকম এই যে কেনাকাটা, যেমন ইভিএম কেনা, তদন্ত করে যারা এইসব অপরাধগুলো, সম্ভাব্য অপরাধগুলো করেছে তাদের বিচারের আওতায় আনা। এটা শুধু 2018 নয়, 3 নির্বাচনই হইতে পারে। এই অভিযোগ অনুসন্ধানে 5 সদস্যের অনুসন্ধান টিম গঠন করেছে দুদক। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত দেখতে পাচ্ছে বিএনপি। অন্তর্বর্তী সরকারকে সমর্থন মানে এই নয় তারা মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো ক্ষমতা দীর্ঘায়িত করবে।
এসব মন্তব্য করে দলটির নেতারা বলছেন, জুলাই আগস্টে এক দফা আন্দোলন সফল হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা রয়ে গেছে অজানা গন্তব্যে। চট্টগ্রামে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সাথে বিএনপির মতবিনিময় সভা। সেখানে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক ঘুরে ফিরে আলোচনায় আনেন নির্বাচনের প্রসঙ্গ। বলেন, ধীরে চলছে নির্বাচনের পথ চলা। বাংলাদেশে আবার মঈন ফখরুদ্দিনের মতো ডিলে করে বিলম্ব করে 111 মতো সৃষ্টি করে আবার নির্বাচনকে বিলম্বিত করে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্বিত করার একটা চক্রান্ত আভাস আমরা গন্ধ পাচ্ছি। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 20 জন মানুষ দেশের ভাগ্য নির্ধারণ করতে পারে না। সংসদের বাইরে যে কোনো সিদ্ধান্তও অগণতান্ত্রিক। 20 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশের কি হওয়া উচিত কি হওয়া উচিত নয় নির্ধারণ করার কোনো সুযোগ নেই। সুযোগ একমাত্র হচ্ছে আপনাকে জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট নিতে হবে, সংসদে আনতে হবে, সেখানে পাস করতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় যুক্তরাজ্য শাখা বিএনপি। পরে বিভিন্ন ইস্যুতে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। একটি জনগণের দল, তারা এদেশে ফিরিয়ে এনেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে। সেই দল কেন একটি ফ্যাসিস্ট সরকারকে সঙ্গে নিয়ে নির্বাচন করবে? আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের মানুষের সঙ্গে তারা বেইমানি করেছে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে খেলাফত মজলিসের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সংস্কার প্রক্রিয়াকে দীর্ঘায়িত না করে নির্বাচনের রোডম্যাপকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন। এখন আন্দোলনের একটা পর্যায়ের সমাপ্তি হয়েছে, আমরা সফল হয়েছি আল্লাহর মেহেরবানিতে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট রয়েছে। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে একযোগে, তারা সবাই আমাদের আন্দোলনের যেমন সাথী ছিলেন, আগামী দিনগুলিতেও তারা আমাদের সাথে থাকবে। দলের শরিকদের সাথে নির্বাচন, সংস্কার এবং অন্যান্য ইস্যুতে দলের সমর্থন রয়েছে। এসব বিষয়ে বিভেদের কোনো সুযোগ নেই বলেও জানান নজরুল ইসলাম খান। সবাই মিলে সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ঐক্যে ফাটল ধরিয়ে ফ্যাসিবাদ যেন আবার ফিরে আসার সুযোগ না পায়, তার জন্য দলীয় আদর্শ ভিত্তিক রাজনীতি করতে হবে, এমন পরামর্শ দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুর হাসপাতাল রোডের লক্ষ্মীপুর থানা তন্দুবায়ের সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন। এ সময় তিনি জামায়াতে ইসলামীর নেতাদের উদ্দেশ্য করে বলেন, তারা বিভিন্ন সময় নিজেদের রাজনৈতিক অবস্থানকে দৃঢ় করতে নানা বক্তব্য দেন, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই একসঙ্গে লড়াই করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর তন্দুবায় সমিতির সভাপতি এবং জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ফারুক হোসেন, নুরুন নবী সহ অন্যান্যরা। আমরা একদলীয় শাসন চাই না, আমরা এক ব্যক্তির শাসন চাই না, একঘেয়েমি শাসন চাই না। এক ব্যক্তির শাসন, এক দলের শাসন, একঘেয়েমি শাসনের মধ্যে ফ্যাসিবাদ জন্ম নেয়, কর্তৃত্ববাদী শাসনের জন্ম আসে। যারা আমরা দুর্বার আন্দোলন করেছি, যারা আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, যুগপৎ আন্দোলন করেছি, সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী বিরোধী ঘোষণার পর যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ধরপাকড়। এর মধ্যে নিউ ইয়র্ক থেকে 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। নিউ ইয়র্কের বোরোর ফুলটন এলাকায় আড্ডা দেওয়ার সময় নথিপত্রহীন এই 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর জো বাইডেন আমলের 78টি নির্বাহী আদেশ বাতিল সহ নতুন 47টিতে স্বাক্ষর করেন। তিনি ঘোষণা দেন অবৈধ অভিবাসীদের শক্ত হাতে দমন করার। এর পরপরই ধরপাকড় শুরু হয়েছে বিভিন্ন অঙ্গরাজ্যে। এতে নথিপত্রহীন সন্দেহভাজন অভিবাসীদের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। এতে আতঙ্কে রয়েছেন নথিপত্রবিহীন বাংলাদেশিরাও। এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবির হাসান। কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আপনি নিশ্চয়ই জানেন যে 4 বাংলাদেশিকে অবৈধভাবে বসবাসের জন্য এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো, এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু আইন জারি করেছেন অবৈধ অভিবাসীদের ব্যাপারে। এখন কি কোনো সুযোগ আছে যারা অবৈধভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে তাদের বৈধ হওয়ার?
না দেখুন, অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার এসে প্রথম দিনেই উনি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লিখেছেন। এটা ওনার একটা ক্যাম্পেইন প্রমিস ছিল, উনি চেষ্টা করবেন যতগুলো অবৈধ অভিবাসীকে বের করে দেওয়ার। কিন্তু এখানে অনেকগুলো স্টেট এই গভর্নমেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারের এগেনস্টে কোর্টে যাবে। কিন্তু এবার মনে হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানে আটঘাট বেরিয়ে নেমেছে। আগের টার্মে যে ভুলগুলো করেছিল এখনকার টার্মে অনেক হোমওয়ার্ক করে নেমেছে। এই জন্য এই মানে ইন ট্রানজিশনে অনেকে হয়তো দেশের বাইরে ওদের চলে যেতে হবে অবৈধ অভিবাসন, এখানে বলতে খুব একটা হেল্পফুল হবে না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ওনার যেই আনচেক কনস্টিটিউশন অথরিটি, যেটা উনি এই জানুয়ারি 6-এর যেই রাইটার্সে উনি ক্ষমা করে দিয়েছেন, সেটা উনি ইমিগ্রেশনের বেলা করতে পারবেন না, ট্রেডের বেলা করতে পারবেন না। আপনি জানেন বার্থ রাইট নিয়ে কথা হচ্ছে, 14 অ্যামেন্ডমেন্ট, যারা আমেরিকা জন্মগ্রহণ করেছে অটোমেটিকলি ওরা আমেরিকান সিটিজেন হবে, এগুলোর বিরুদ্ধে নেমেছেন। এগুলো উনি ইচ্ছা করলেই এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে শেষ করে দিতে পারবেন না, কারণ কোর্ট সিস্টেমের মধ্যে যেতে হবে। স্টেট গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট, ইউএস সুপ্রিম কোর্ট, ফেডারেল কোর্ট, ওইখানে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডারই ঢুকে টিকবে না। নট অনলি দ্যাট, কংগ্রেশনাল যেখানে আছে সিনেট এবং কংগ্রেস, ওরাও কিন্তু রিপাবলিকান দলের মধ্যে, যেমন আপনাকে স্পেসিফিক্যালি বলছি যে 14 অ্যামেন্ডমেন্টে যে বার্থ রেটের কথা বলেছে, যারা আমেরিকার সয়েলে জন্মগ্রহণ করে অটোমেটিক্যালি আমেরিকার সিটিজেন হবে, এইটা নিয়ে কিন্তু রিপাবলিকানরাও দুই ভাগ হয়ে যাবে। সুতরাং এটা উনি পারবেন না। কিন্তু কথা হলো যে উনি এগুলো নিয়ে এক ধরনের হাইপ করার সৃষ্টি করছেন, এবং এটা করে উনি লং টার্মে খুব একটা কি সফল প্রেসিডেন্ট হতে পারবেন আমার যথেষ্ট সন্দেহ। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করছি যে এগুলো মানে আমেরিকান যেই ফান্ডামেন্টাল ডিএনএ, আপনি জানেন যে আমেরিকান মানে ইন্ডিয়ান যারা আমেরিকান অরিজিনাল অধিবাসী, অ্যাবাউট হাফ অফ দি 96% অফ দি মানে ইন্ডিয়ান পপুলেশনকে ওরা ধ্বংস করে দিয়েছে, মেরে দিয়েছে, ডিসপ্লেসমেন্ট দিয়েছে। অনেক ঐতিহাসিক বলেন যেটা হলো প্রথম হিস্টোরিক্যাল জেনোসাইড। আমেরিকা তৈরি করেছে ইমিগ্রেন্টরা, এবং তারা ইমিগ্রেন্টের এগেনস্টে যাবে বলে আমার বিশ্বাস না। 14 অ্যামেন্ডমেন্ট ওরা আসলে রিপিল করতে পারবে না। অনেকে আবার অন্য দেশের কথা বলেন, যেমন গ্রেট ব্রিটেনের কথা বলেন, কিন্তু গ্রেট ব্রিটেন তো অনেক দিন ধরে একটা মানে দেশ, এবং এটার অনেক হিস্টোরিক্যাল হাজার বছরের পুরনো ইতিহাস আছে। কিন্তু আমেরিকা তো মাত্র 300-400 ইয়ার্স ওল্ড একটা কান্ট্রি। এই কান্ট্রিটাও ছিল আমেরিকান ইন্ডিয়ানদের, এবং ওদেরকে ওরা হত্যা করেছে, ওরা ডিসপ্লেস করেছে, ওদেরকে ধ্বংস করে ওরা ইমিগ্রেন্টরা, সেটেলাররা, মোস্টলি ইউরোপিয়ান সেটেলাররা, এবং সেই সেটেলাররা ইউরোপিয়ান কান্ট্রিগুলো তখনকার দিন ছিল ওরা বিদ্রোহী, ওরা অনেক ছিল ক্রিমিনাল। তারা আমেরিকা এসে একটা নতুন একটা দেশ গড়েছে। 350-400 ইয়ার্সের একটা হিস্ট্রিতে এত বড় একটা শক্তিশালী দেশ মানব জাতির ইতিহাসে নাই। সেখানে আমার মনে হয় সেটা প্রেসিডেন্ট বাইডেন পারবে না, কিন্তু প্রেসিডেন্ট বাইডেন হাইপটা তুলছে। আর যদি আপনি মনে করেন যে প্রেসিডেন্ট বাইডেনের ডক্টর কবির আপনি বিস্তারিত জানাচ্ছিলেন, আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাতারাতি বন্ধ হওয়ার ঝুঁকিতে নেই কোনো ব্যাংক, বরং একক প্রচেষ্টায় কিংবা একীভূত হয়ে এসব ব্যাংক আবারও ঘুরে দাঁড়াবে বলে মনে করেন ব্যাংকাররা। তবে সে চেষ্টায় এখন বাধা পালিয়ে যাওয়া লুটেরারা। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংক সংস্কারের দায়িত্বশীলরা বলছেন, পতিত ক্ষমতাসীনরা চেষ্টা করছেন আবারও নানাভাবে প্রভাব বিস্তারের। বিতর্কিত ব্যবসায়ী এস আলম, নজরুল ইসলাম মজুমদার, চৌধুরী নাফিজ শরাফত সহ গেল সরকারের ব্যাংক লুটেরাদের আবারও সোচ্চার হওয়ার অভিযোগ উঠেছে। পরিচয় প্রকাশ না করার শর্তে ব্যাংক সংস্কারে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন এমন তথ্য। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিদেশে বা জেলে বসে আবারও ব্যাংক খাত নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা। এতে সহযোগিতা করছেন একসময় তাদেরই নিয়োগ দেয়া ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অভিযোগ আছে কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তার বিরুদ্ধেও। চেষ্টা তো তারা চালাবে, বিরতিহীনভাবে চেষ্টা চালাবে, কিন্তু দোজ হু আর ইন দি কন্ট্রোল অফ দি হোল থিং, তারা যদি শক্ত না থাকে তাহলে এটা হইতে পারে। তাদেরকে নজরদারিতে রাখা উচিত অবশ্যই দেশের সাথে। এর আগে এস আলম সিন্ডিকেটে দেউলিয়া হতে বসে পদ্মা, ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও কমার্স ব্যাংক সহ ডজন খানেক ব্যাংক।
ব্যাংকাররা বলছেন এখন পরিস্থিতি বদলেছে। এরই মধ্যে ৬টি ব্যাংকে শুরু হয়েছে আন্তর্জাতিক মানের নিরীক্ষাও। তাদের দাবি, রাতারাতি দেশের কোনো ব্যাংক বন্ধ হওয়ার ঝুঁকিতে নেই। আমরা প্রত্যেক ম্যানেজারকে যে টার্গেট দিয়েছি সেটা হচ্ছে মার্চের মধ্যেই প্রত্যেকটি ব্রাঞ্চ, প্রত্যেকটি সাব ব্রাঞ্চ মান্থ ওয়াইজ তাদেরকে প্রফিটে আসতে হবে এবং জুনের ফিগার আমরা দেখতে চাই ইট ইজ নো মোর ইন লস, ইট ইজ ইন প্রফিট। যেখানে বাংলাদেশ ব্যাংক অলরেডি বিদেশি পরামর্শক দ্বারা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করছে, ওগুলো কিন্তু কম্পারেটিভলি সেইফার। কেন সেইফার বলছি? কারণ এসব জায়গায় লুটপাট কিন্তু অনেকটা বন্ধ হয়ে গেছে। এমন মতের সঙ্গে একমত বিশ্লেষকরাও। এই ধরনের পরিস্থিতি এখন নাই। আউটসাইড থেকে এমন কোনো সিমটম নাই যে এটা বন্ধ হবে। পালিয়ে যাওয়া ক্ষমতাধরদের অপকর্ম আড়াল করতে কোনো প্রলোভন বা প্ররোচনায় ব্যাংক সংস্কার কাজ বাধাগ্রস্ত করা যাবে না বলেও জানান পর্ষদ সদস্যরা। কেউ আপনার কম্প্রোমাইজ করে এখানে থাকবে এমনটা কাউকে দেখে আমার একদম মনে হয়নি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আটকে পড়া 18,000 কর্মীকে মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হবে মার্চ মাসে। এছাড়া এজেন্সির কাছ থেকে টাকা ফেরত নেওয়ার চেষ্টা করা হবে, এমন তথ্য দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব। বুধবার সকাল থেকে ভুক্তভোগী শ্রমিকদের বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচির পর আসে এই ঘোষণা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল 9টা থেকে 4 দাবি নিয়ে কাওরান বাজার অবস্থান নেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। এরপরে বিক্ষোভ শুরু করেন। টাকা দিয়েও নির্দিষ্ট সময়ে যেতে না পারায় কর্মীরা জানান তারা এখনও রিক্রুটিং এজেন্সির কাছ থেকে অর্থ ফেরত পাননি। অর্থ ফেরত সহ বিভিন্ন দাবিতে তাদের এই অবস্থান। গেল বছরে কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তাদের। আমরা যেভাবে ভুগতেছি 9 মাস হলে এখন পর্যন্ত আমাদের কোনো সমাধান আসেনি। ডাক্তার ইউনিসেফের কাছে আমাদের দাবি একটাই, আমাদের উনি মালয়েশিয়া যেভাবে আমাদের পাঠানোর ব্যবস্থা। আমরা প্রত্যেকটা ফ্যামিলি আমরা অসহায় হয়ে গেছি। বেলা 11টার পর আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে ওই এলাকা ছাড়তে বাধ্য হন। যে জনভোগান্তি চলছে, জনভোগান্তিকে নিরসনে ওনারা আমাদের সহযোগিতা করেন। দাবি আদায় তো রাস্তা হবে না, আলোচনার মাধ্যমে হবে এবং কনসার্ন অথরিটির কাছে তাদেরকে যেতে বলেছে আমাদের পক্ষ থেকে। এরপর মিছিল নিয়ে অবস্থান নেন রমনার প্রবাসী কল্যাণ ভবনের সামনে সড়কে। প্রতিনিধি 2 থেকে 3 বার আসছে এই জায়গায়। তাদের কাছ থেকে কি আশ্বাস দিছে? মিথ্যা আশ্বাস। ভেরিফিকেশন চলতেছে, ভেরিফিকেশন হইতেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিম নজরুল স্যার, ওনার আমরা পদত্যাগ চাই। এরপর তাদের একটি প্রতিনিধিদল বৈঠক করেন মন্ত্রণালয় সচিবের সঙ্গে। আলোচনা শেষে সচিব রুহুল আমিন জানান আগামী মার্চে আটকে পড়া শ্রমিকদের মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যেভাবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না, এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। মূলত দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া শ্রমবাজারের পথ খুলে 2022 সালের আগস্টে। দেশটিতে গত বছরে 31শে মে পর্যন্ত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 5.5 লাখ কর্মী পাড়ি দেওয়ার কথা ছিল। তবে টিকিট জটিলতার কারণে যেতে পারেনি প্রায় 18,000 কর্মী। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। রোম থেকে ঢাকায় আসা বিমানে মেলেনি কোনো বিস্ফোরক বা বোমা। যাত্রীদের কাছেও পাওয়া যায়নি কিছুই। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিমানে ভুয়া বার্তা পাঠানো হয় বলছেন বেবি চকের চেয়ারম্যান। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এর আগে ভোরে এপিবিএন এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে ইতালি থেকে বাংলাদেশে আসা ওই ফ্লাইটে বোমা আছে বলে হুমকি আসে পাকিস্তানি একটি নম্বর থেকে। বুধবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এপিবিএনের ডিটি অফিসারের হোয়াটসঅ্যাপে আসে একটি বেনামি বার্তা। বলা হয় ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া বাংলাদেশ বিমানের BJ 356 ফ্লাইটে আছে 34 কেজি উচ্চ মাত্রার বিস্ফোরক। এরপর থেকেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, বিমানবন্দরে বৃদ্ধি করা হয় নিরাপত্তা। এমন পরিস্থিতির মধ্যেই সকাল 9টা 20 মিনিটে অবতরণ করে বিমানটি। সাথে সাথেই নামিয়ে আনা হয় যাত্রীদের, চলে তল্লাশি। বাইরে তখন অপেক্ষায় আতঙ্কিত যাত্রীদের স্বজনরা। সকালে 9:30 বাজে একবার ফোন দিছে যে নামছি, সেভ আছে। কি জানি একটা সমস্যা হয়েছে, হয়তো দেরি হবে, আমরা নিরাপদ জায়গায় আছি। বিমানটির ভেতরে তল্লাশি শেষে দুপুর 2টার দিকে বেরিয়ে আসেন যাত্রীরা। জানান বিমানটিতে থাকা অবস্থায় বোমার বিষয়ে কিছুই জানতেন না। তবে নামার পর এমন খবরে আতঙ্কিত হয়ে পড়েন তারা। ডকুমেন্ট নিয়ে বাইরে যান, লাখিস আপনাদেরকে পরে দেবো। বিমানে বোম রাখা হয়েছে। বোমার কথা বলছে পরে আইসা, নামার পরে আর কি, বিমানের ভিতরে বসে বলে না। বোমা বলতে ফেক। ইতালি থেকে একটা বোম কি একটা বেলেট যদি আনেন না ভাই, আপনার জামা কাপড় খুলে চেক করাইবো।
পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায় আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এই ঘটনা ঘটিয়েছে। যে মেসেজটা এসেছে হোয়াটসঅ্যাপে মেসেজটা এসেছে, যে মেসেজটা আমরা নাম্বার চেক করে দেখছি একটা পাকিস্তানি নাম্বার। হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায় এখানে বসেও পাকিস্তানি নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন না। উনি সাসপেক্ট হচ্ছে কোথাতে উঠছে, দুজনের কথা বলেছে হতে পারে বা এইটাই, এবং এই ধরনের লাগেজ হতে পারে। এই লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ। এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে, উনি কিন্তু কল ধরে না, কিন্তু মেসেজ দিয়েছে। এদিকে রাজধানীতে এক মতবিনিময় সভায় বিমানে বোমাতঙ্কের মিথ্যা সংবাদে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো কিছুই তো হয় নাই, ওটা একটা মিথ্যা সংবাদের ভিত্তিতে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। ইতালির স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় রোম থেকে ২৫০ যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বিমানটি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরের নবীনগর মহাসড়ক অবরোধ করে গণপরিবহন ভাঙচুরের পাশাপাশি কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। তবে সন্ধ্যার দিকে অবরোধ শুরু ৪ ঘণ্টা পর তাদের সরিয়ে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ জানায় বুধবার দুপুর ২টা থেকে শ্রীপুর সানসিটি মাঠে পূর্ব নির্ধারিত সমাবেশ ডাকেন শ্রমিকরা। সমাবেশের এক পর্যায়ে তারা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন। এ সময় গণমাধ্যম কর্মীরা ছবি তুলতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন। এই ঘটনায় সন্ধ্যায় যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তালেব। নেত্রকোনায় এক কৃষি কর্মকর্তাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বুধবার দুপুরে শহরের বড়বাজার এলাকায় এই ঘটনা ঘটে। মারধরের শিকার ওই কর্মকর্তার নাম আরিফ চৌধুরী। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। পুলিশ জানায় কৃষি কর্মকর্তা আরিফ চৌধুরীর সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী শাকিল চৌধুরীর বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। বুধবার দুপুরে একটি মামলায় আরিফ চৌধুরী হাজিরা দিয়ে বের হন। এ সময় 10 থেকে 12 জন যুবক তাকে তুলে নিয়ে মারধর করেন। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ 30টি রিট মামলার রায়ের সংকলন নিয়ে প্রকাশিত হল অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের গ্রন্থ জনস্বার্থ মামলার রায়। বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে কনফারেন্স রুমে সিনিয়র আইনজীবী ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ সময় জয়নুল আবেদিন বলেন, বইটিতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে যা আইনজীবী এবং বিচার প্রার্থীদের রেফারেন্স বুক হিসেবে ব্যবহার করা যাবে। মঞ্জিল মোর্শেদ জানান, বইটি বিচার বিভাগের নির্দেশনা এবং চলমান বাস্তবতার সাথে ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দূষিত পানি এবং নদীকে দেশের সব থেকে বড় শত্রু উল্লেখ করে পানির ব্যবস্থাপনা টেকসই করার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে পানি ব্যবস্থাপনা সহ বাংলাদেশে পানি আলোচনার 10 বছর পানি জাদুঘরের অবদান শীর্ষক একটি বইয়ের প্রকাশনা আয়োজনে এসব কথা বলেন তারা। বইটিতে অ্যাকশন এইড বাংলাদেশের 10 বছরের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা এবং বাংলাদেশের প্রথম পানি জাদুঘর প্রতিষ্ঠার মাধ্যমে পানির ব্যবস্থাপনা টেকসই করার বিষয় উঠে আসে। সবাই কিন্তু জড়িত, এই সবাই মিলে একটা রিজিনাল অ্যাপ্রোচ যদি নেওয়া যায় তাহলে আমার মনে হয় সমাধান করা যাবে, এবং সেই সমাধানের লক্ষ্যই হলো এই ওয়াটার মিউজিয়াম এবং আজকের এই বুক লঞ্চিং। 260 স্কয়ার কিলোমিটার জমি চলে আসবে, সেখানে তারা ইজিলি 5টা এক্সপোর্ট প্রমোশন জোন, 10টা শহর, 15টা কি যেন ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, খুব জায়গার অভাব বানাবে। ফেনী সাহিত্য সভার 2 বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে ফেনী সাহিত্য সম্মেলন। 25শে জানুয়ারি সকাল 9টায় শহরের শহীদ জহির রায়হান হল মাঠে উদ্বোধন হবে এই সম্মেলন। এতে মিডিয়া পার্টনার ডিবিসি নিউজ। এই উপলক্ষে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক কবি সাবিহ মাহমুদ। তিনি জানান, উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এদিন সেলিম আল দিন সাহিত্য পুরস্কার 2025 দেওয়া হবে। এবছর এই পুরস্কার পেয়েছেন লেখক এবং ডক্টর সলিমুল্লাহ খান। পাশাপাশি ফেনীর 10 জন সাহিত্যিককে দেয়া হবে গুণী লেখক সম্মাননা। অনুষ্ঠানে ফেনী, ঢাকা এবং বিভিন্ন অঞ্চলের প্রায় 200 কবি অংশ নেবেন।
ইসলামী ব্যাংকিং সেবা বাড়াতে খামারবাড়ি শাখায় ইসলামী ব্যাংকিং কর্নার উদ্বোধন করল পূবালী ব্যাংক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আলী এবং ইসলামিক ব্যাংকিং উইং প্রধান ও মহা ব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাহকদের ইসলামী মূল্যবোধ ও নীতি মেনে ব্যাংকিং সেবা দেওয়ার জন্য পূবালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয় অনুষ্ঠানে। এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।